এদিকে বিএনপি দলের বিরুদ্ধে সমন্বয়করা সরাসরি হুঁশিয়ারি দেয়। এইটা দেখে কঠিনভাবে কেঁপে যায় বিএনপি দলটি। এবার সমন্বয়কদের কপালে দুঃখ আছে, সর্বশেষ তাদের কি অবস্থা হয়েছে। আওয়ামী লীগের কপাল খুলে যায়, এই নিয়ে ডক্টর ইউনূস নতুন একটি সিদ্ধান্ত প্রকাশ করলেন। আমি মনে করি ডক্টর ইউনূসের উচিত হবে দ্রুত এসে এই ছাত্র উপদেষ্টাদেরকে তার ক্যাবিনেট থেকে বের করে দেওয়া। এখন কিন্তু অনেকে গেছে শুনি সমন্বয়কদের গোনার সময় নাই। বিএনপির এই দাবি ১/১১ ইঙ্গিত বহন করে কিভাবে প্রমাণ করুক। বিএনপির সমর্থকরা চিন্তা করতেছে মানে এটা রিপ্লাই কিভাবে দেওয়া যায়। তবে আমি এই দুজন যারা কথা বলেছেন দেখেন তাদের কথাগুলা যেই ভয়েস টোন ইউজ করেছে সেই ভয়েস টোনটা যারাই বিএনপির সমর্থক তাদেরই গায়ে আগুন লাগাই দেবে। একদম ক্লিয়ার কথাই বলতে চাই, আমরা যেমন মুজিববাদও চাই, মুজিববাদ চাই না, তেমনই কোনো জিয়াবাদও চাই না। কথাটা বলাই যায় বিএনপির সঙ্গে সমন্বয়কদের দূরত্ব বাড়ছে এবং সেটা বিএনপির জন্য নয়, সমন্বয়কদের বিভিন্ন কথাবার্তার মাধ্যমে। কিভাবে বাড়ছে, বিএনপি কিভাবে প্রতিক্রিয়া করছে। বিএনপির নেতাকর্মীরা মাঠে নামে এবং দেখেন তাদেরকে কিভাবে প্যাটার্ন হচ্ছে সমন্বয়কদের, আপনারা দেখতে পারবেন তাদের সর্বশেষ অবস্থা। নির্যাতন এবং নিপীড়নের আরেকটি আজকে মহড়া সেখানে এনসিটিভির সামনে দেওয়া হয়েছে। ঘোষণা দিয়ে এনসিটিভির সামনে আজকে আক্রমণ করা হয়েছে। যারা অপরাধী তাদের ছবি জাতির কাছে স্পষ্ট। বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে এখন এই সমন্বয়কদের কীর্তি রেখে ঠিক হুবহু বাংলাদেশের এক সমন্বয়ক হাসনাতকে নিয়ে, যিনি বড় বড় কথা শুধু বলেছেন তা নয়, তার জিদ মানে বাংলাদেশের আরো এক সমন্বয়ক যে কাণ্ড কারখানা ঘটালেন, নিঃসন্দেহে বাংলাদেশের মানুষের এই সমন্বয়কদের প্রতি আশা ভরসা বিশ্বাস আর কিছুই থাকবে বলে আমার মনে হয় না। যে মোহাম্মদ ইউনূস তিনি তো বলছেন যে তিনি খুব অসুস্থ, আমাকে ছেড়ে দিন, আর ভালো লাগছে না। সত্যিই কি তিনি এতটা অসুস্থ? কেন পালাচ্ছেন? সার্জিস হাসনাত কেন এখন উচ্চ স্বরে কথা বলতেছে না কেন? আপনার সার্জিস আলম, আপনারা বর্তমান ভয় পাচ্ছেন কেন? তো আমরা দেখছি জিয়াবাদ। আমিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটু নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের কাছে রিয়াদ ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে কথা বলবো। বর্তমানে চলমান দেশের যে রাজনীতির পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা আমরা চেষ্টা করি সবসময় আলোচিত সমালোচিত সব খবর সবার আগে আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তারই ধারাবাহিকতা আজকের ভিডিও। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষ দেখেছেন, যে অংশবিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই সংক্ষেপে করার ক্ষেত্রে আমি মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে ধারাবাহিকভাবে একটু বিস্তারিত আমরা দেখছি জিয়াবাদ। আমিও গত 5-6 বছর নিশ্চয়ই এটা কখনো শুনিনি, আপনারাও হয়তো বা শোনেননি। তারপর যে এটা তো এক ধরনের যুদ্ধ ঘোষণা করা। এখন ছাত্র দলের নেতা কর্মীরা যদি এই ভাষায় কথা শুরু করে তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে? আপনারা যেই ভয়েস টোনটা ইউজ করছেন, তো এখানে একটু ধৈর্যশীলতা দরকার। কথা বলার মধ্যে দুইটা ইস্যু থাকে। একটা কথা হচ্ছে যে আপনি একটা কথা সাধারণভাবে বলা যায়, বাট উত্তেজিত অবস্থায় যখন বলে এটাকে প্রতিপক্ষ বা বিপরীত পক্ষের মানুষটা একটা চ্যালেঞ্জিং ইস্যুতে নিয়ে যাওয়ার বিষয়টা যখন হয়, জিয়াউর রহমান কানেক্টেড কোনো একটা ইস্যু। এরপরে দ্বিতীয় যে বক্তা আরো গরম, যেভাবে আঙুল টাঙ্গুল ঢাইরা এই সমন্বয় কিনা জানি না, জাতীয় নাগরিক কমিটির একটা প্রোগ্রামের মধ্যে আমরা এই দুই বক্তার গতকালকে এই বক্তব্য শুনেছি, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। কেউ কেউ তাদেরকে হিরো বলতেছেন, আবার ছাত্রদলের কর্মীরা বলতেছেন আহো বাতিজা আহো, যেদিন মাঠে নামবো ওই দিন দেখবা ছাত্রদল কি জিনিস। তবে ছাত্রদলের যারা কেন্দ্রীয় লিডার আছেন খুবই ঠান্ডা মেজাজের আমার মনে হয়। মানে এত বড় একটা সংগঠনের নেতৃত্বে এরকম খুবই শান্ত ভাষায় কথা বলা মানুষ আমি কম দেখছি, কারণ এতদিন ছাত্রলীগ দেখে অভ্যস্ত। তো সাদ্দাম বা বাকি যারা নাজমুল সিদ্দিকী ভাই যারা ছিলেন, এক একটার গলার আওয়াজ বা কথার স্পিডে তো 2-4 জনের খুব স্ট্রোক করে ফেলতো, তাই না? তো সেইখানে ছাত্রদলের দায়িত্বে সর্বশেষ যারা কমিটিতে ছিলেন তাদের ভয়েস টোন আর আমাদের ছাত্রদের ভয়েস টোনে আকাশ পাতাল কিন্তু একটা ফারাক তৈরি হয়েছে। তবে এই দুইজনের বক্তব্যের মধ্যে কিছু জিনিস একটু রং আছে। রং কোনটা? যে 17 বছর আপনারা খাটের তলায় লুকাইছিলেন, এতদিন কই ছিলেন? 17 বছর। আসলে বিষয়টা হচ্ছে 17 বছর বিএনপি খাটের তলায় ছিল না, বিএনপি রাজপথে ছিল। তবে ওই সময় যে সময়টার কথা আমরা বলছি, ওই সময় আসলে রাজপথে থাকা বড় কঠিনই ছিল, এটা তো বাস্তবতা, তাই না? বিএনপি বরাবর এটাই বলছে যে আন্দোলনের নেতৃত্বকে হাইজ্যাক করা হচ্ছে একটা গোষ্ঠী। তারা মনে করছে 20 দিনে, এগুলো আমার কথা না কিন্তু বিএনপির ঊর্ধ্বতন নেতাদের কথা, যে 20 দিনে তারা সব করে ফেলছে। কেন আমরা কেউই না,
হোয়াট ইজ দ্য মিনিং অফ জিয়াবাদ? জিয়াউর রহমানকে নিয়ে এরকম বক্তব্য দিলে বিএনপির গায়ের রক্ত মাথায় উঠবে। নেতারা কিন্তু বারবার বোঝানোর চেষ্টা করছেন ছাত্রদেরকে ঘুরাইয়া পেঁচাইয়া, কিন্তু পোলাপেন মানুষ, স্পিড দেখছেন শরীরের, একটা মরলে একটাই মরে, বাকিগুলা ভাগে না। এই কিন্তু এই বেসের পোলাপেন এগুলা। তো এদের যে বক্তব্য, এদের যে আলটিমেটাম, এদের যে ভয়েস টোন, এটার সাথে যদি ছাত্রদল ধরেন আসলে এসে সামনাসামনি ফেস করে, কি মনে হয় ছাত্রদল টিকবে নাকি বৈষম্য বিরোধী পোলাপাইন টিকবে? আমরা চাই না তারা কখনো মুখোমুখি হোক, কিন্তু যেই প্রক্রিয়ায় যাচ্ছে, যেই প্রক্রিয়াটাতে হচ্ছে, খুব বেশি দিন লাগবে না। বিএনপি কিন্তু এমনি সারা বাংলাদেশে বহুত মোটামুটি গুন্ডামি টুন্ডামি অনেক জায়গায় কিন্তু দেখাচ্ছে, এটাও বাস্তবতা। কিন্তু যারা কেন্দ্রীয় নেতা, আপনি দেখবেন সবাই খুবই শান্তভাবে কথা বলেন, শান্তভাবে। তারেক রহমান সাহেব দেখেন মুখ থেকে টু শব্দ করে না, খুব সাবলীল, সুন্দর, গোছালো, শান্ত ভাষায় ভাবিকে নিয়া, জাইমা ভাবিকে নিয়া, নাকি মেয়ে না স্ত্রী, সম্ভবত স্ত্রী, তো সরি আমি ভুল হইতে পারে, যাই হোক, উনার স্ত্রীকে নিয়ে সমাবেশ করছেন, প্রোগ্রাম করছেন। রিজভী সাহেব একটু গরম টরম হলেও তিনি কিন্তু গরম হচ্ছেন না, এবং কি নেতা কর্মীদেরকে কোন রকম কি বলা হয় যে ধরেন যাও বা এই ভয়েস টোনে কথা বলে, এটাও নির্দেশ দিচ্ছেন না। বরাবরই দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে মামলাও দিচ্ছেন, কারণ তিনি জানেন যে, এমনকি বোঝানোর চেষ্টা করেছে যে আগামী দিনে 5ই আগস্টের মতন পরিণতি হবে। আবার ছাত্ররা বলতেছে সংস্কারের আগে নির্বাচনের নাম নিলে একদম দেশের পরিণতি শেখ হাসিনার মতন করে ফেলবো। তো এই ভাষাগত বিষয়টা আমার কাছে মনে হয় একটু পরিবর্তন আনা দরকার। আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বা জাতীয় নাগরিক কমিটির যে যেখানে আছেন, ভাষাগত ইস্যুটাতে একটু পরিবর্তন না আনলে আপনাদের মধ্যে বিএনপির সাথে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, জাস্ট ম্যাটার অফ টাইম। আমরা দূর থেকে এগুলা অনুধাবন করছি। বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনের সময় সরকারের নিরপেক্ষতা নিয়ে যে বক্তব্য, সেটা নিয়ে অনেক কিছু ঘটে গেছে এবং সেটা থামছে না। তার একটা বক্তব্যের রেশে এখনো আমি গতকালও সর্বশেষ দেখেছি, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি এবং উপদেষ্টারা, ছাত্র উপদেষ্টাই বেটার সেই, তাদের আক্রমণাত্মক অ্যাটিটিউড রেখেই দিয়েছেন। মানে তার আগে আমরা একটু বলি যে বিএনপি জনাব নাহিদ ইসলামের স্ট্যাটাসের পর কি খুব সিগনিফিক্যান্ট কিছু বলেছে দলীয় ভাবে? আমার অন্তত চোখে পড়েনি, কারো যদি চোখে পড়ে আমাকে জানাবেন। আমি একটা জায়গায় দেখেছি স্ট্যান্ডিং কমিটি মেম্বার জনাব মির্জা আব্বাস বলছেন 1-11-তে বিএনপি সবচেয়ে বেশি সাফার করেছে, তারা কেন 1-11-এর কথা বলবে, উইচ ইজ ভেরি রাইট। কারণ জনাব নাহিদ ইসলাম যখন স্ট্যাটাস দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে খুব কঠোর ভাষায় আক্রমণ করেছিলেন, তখন তিনি বিএনপিকে এটা বলে অ্যাকিউজ করার চেষ্টা করেছেন যে বিএনপি একটা 1-11-র মতো সরকার তৈরি করতে চায়। সেটার জবাবে মির্জা আব্বাসের এই জবাবটা খুবই সফট মনে হয়েছে আমার কাছে। কিন্তু আমরা দেখলাম এরপর জনাব নাহিদ ইসলাম থেমে থাকেননি, তিনি বিবিসি বাংলার সাথে কথা বলেছেন এবং খুবই আক্রমণাত্মক এবং বিএনপির কাছে খুবই অফেন্সিভ মনে হবে এমন একটা বক্তব্য দিয়েছেন। পাশাপাশি আমি জনাব নাসিরউদ্দিন পাটোয়ারির একটা বক্তব্য আনতে চাই, যিনি এটা ঠিক মানে বিএনপির নিরপেক্ষ সরকারের দাবি তারা, কিন্তু একটা অনুষ্ঠানে তিনি এমন বক্তব্য দিয়েছেন তাতে আমরা বুঝতে পারবো এগুলো এক ধরনের সিনক্রোনাইজড। অর্থাৎ গণঅভ্যুত্থানের সামনের সারিতে যে ছাত্ররা ছিলেন, তরুণরা ছিলেন, তারা বিএনপির বিরুদ্ধে অত্যন্ত আক্রমণাত্মক হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছেন। এখন এটা নিয়ে আমাদের ভবিষ্যতে কি অপেক্ষা করছে সেটা বলবো। আমার মূল আলোচনার জায়গা জনাব নাহিদ ইসলামের বক্তব্য, সেটা আসবো। তার আগে জনাব পাটোয়ারি কি বলেছে সেটা আমি একটু পড়তে চাই। সবাইকে গণপরিষদ নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। 72-এর সংবিধানকে মুজিববাদী একদলীয় সংবিধান আখ্যা দিয়ে তিনি বলেন, এই সংবিধান থেকে বের হয়ে বহুদলীয় সংবিধান রচনার দিকে আমাদের অগ্রসর হতে হবে। বিচার ও সংস্কারের প্রক্রিয়ায় কেউ কেউ বাধা সৃষ্টি করতে চায়, দেশীয় ও আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র করতে চায়। সবাই মাঠে প্রস্তুত থাকবেন, রক্ত আমরা দিয়েছি, আরো দেব রক্ত। বাংলাদেশের যাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। একটা প্রোগ্রামে কথাগুলো বলছেন। এরপর উনি বলছেন, রাজনৈতিক দলগুলোর প্রজ্ঞা, রাজনৈতিক লড়াই ও দীর্ঘ ত্যাগ তিতিক্ষাকে আমরা সম্মান করি, কিন্তু সেই মর্যাদা সম্মানের আসলে যদি তারা প্রতিষ্ঠিত হতে চায়, গত 53 বছরে দেশের সেসব প্রতিষ্ঠান ধ্বংস করা, আমাদের করের টাকা বিদেশে পাঠিয়ে দেওয়া এবং আমাদের প্রিয় মাতৃভূমিকে নিয়ে বিদেশি শক্তিগুলোর খেলাধুলা প্রতিহত করতে চাইলে আমাদের একটি বহুদলীয় সংবিধান প্রয়োজন। সংবিধানের বাঘ ও বাঘিনীর 24-এর বাঘ ও বাঘিনীর হাত ধরেই সেই নতুন যাত্রা ও সূর্যোদয় হবে। 72-এর সংবিধান, মুজিববাদী একদলীয় সংবিধান, এগুলো খুবই বাজে ধরনের রেটরিক। মানে আমি যেটা এক্সপেক্ট করি, আমি বহুবার বলেছি, এই দলটা যেটা হতে যাচ্ছে, এই দলের
পেছনে যারা কাজ করছেন, দল তৈরি করতে যারা কাজ করছেন, তাদের বিএনপি আওয়ামী লীগের মতো রেটরিক ব্যবহার করা উচিত হবে না। তারা তাদের ভিন্নতা দেখাতে হবে। মাত্র সংবিধানের প্রবলেম আছে। একদলীয় সংবিধান হয়েছে মুজিব যখন বাকশাল করেছে, তার আগে যে সংবিধান ছিল বা যে সংবিধান এখনো বাংলাদেশে আছে, এটা বহুদলীয় সংবিধান না, বহুদলীয় গণতন্ত্রের পক্ষে না। খুবই ক্লিশে, খুবই উদ্ভট অভিযোগ। এসব করে তারা তাদের ক্রেডিবিলিটি আসলে শুধু হারাবেন। আমি যেন পাটোয়ারিকে খেয়াল করছি, তার বক্তব্য তিনি ক্রমাগত এমন ভাবে দিচ্ছেন যেটা আসলে দিনের শেষে জানি না তাদের সংগঠনের জন্য কতটা ভালো হয়, সেটা তারাই বুঝবেন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা তাদের সংগঠনের ইমেজ নষ্ট করে। এবং রক্ত দিয়েছি তো আরো দেব রক্ত, মানে এই যে, কিন্তু আমি এই জায়গাটাই পিক করতে চেয়েছি, কিন্তু উনি একটা কঠোর হুমকি, এটাও রেটরিক, আমরা পলিটিক্সের মাঠে রেটরিক হয়, কিন্তু এখন রক্ত দেওয়ার প্রশ্ন আসছে, কারণ পরবর্তীতে খুব ক্লিয়ারলি আছে যে এটা বিএনপিকে ইন্ডিকেট করে কথা বলেছেন, আর সেই পরিস্থিতিতে রক্তাক্ত পরিস্থিতি তৈরি হতে পারে। আমি এটাকে মেলাবো বেশ কয়েক সপ্তাহ আগে যারা মাহফুজ আলম একটা স্ট্যাটাস দিয়েছেন, যেখানে এরকম একটা রক্তাক্ত লড়াইয়ের ইঙ্গিত উনি দিচ্ছিলেন। আমার ক্লিয়ার মনে আছে, কারণ ওনার স্ট্যাটাসটা নিয়ে আমি কথা বলেছিলাম। সুতরাং এই কথাগুলো রেজোনেট করছে, এবং জনাব মাহফুজ আলমের সাথে জনাব পাটোয়ারির খুব ভালো সম্পর্ক আছে। এই ধরনের বক্তব্য অনেকের কাছ থেকে শুনেছি আমি, নিশ্চিত নই, হতে পারে। যাই হোক, আমরা দেখছি যে এই একই ধরনের বক্তব্য এখন মাঠে আনা হচ্ছে, কিন্তু এইগুলো প্রত্যেকটা উস্কানির মতো শোনাবে আমাদের কাছে নিশ্চয়ই। এবার আসি জনাব নাহিদ ইসলামের বক্তব্যে। তিনি গতকাল বিবিসি বাংলার সাথে কথা বলেছেন, এবং বিএনপি সেই বক্তব্য জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলছেন সেটা। নির্বাচন প্রসঙ্গে বিএনপির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টানাপোড়েনের মাঝে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপির কথার টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে। আমি গতকাল জনাব আরাফাতের একটা বক্তব্য ধরে বলেছিলাম যে এই জিনিসটাকে এইভাবে ব্যবহার করা হতে পারে, এবং আরাফাত সাহেব এটা পরিকল্পিতভাবে করছেন। এবং খুব দুঃখজনক যে এই টোপে, আমি টোপ বলছি, টোপে জনাব নাহিদ পা দিয়েছেন। বিবিসি বাংলাকে তিনি বলছেন তিনি রাজনৈতিক দলে যোগ দিলে সরকার থেকে বের হয়ে যাবেন। তারপর তিনি এভাবে বলছেন, সম্প্রতি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত কিন্তু সে স্ট্যাটাস দিয়েছে যে এটা অবৈধ অনির্বাচিত সরকার, এটা নিরপেক্ষ সরকার লাগবে, এর আন্ডারে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না। সো একই টোনে আমরা যখন কথা বলতে দেখেছি, এটা কিন্তু সন্দেহের তৈরি করে। অনির্বাচিত অসাংবিধানিক সরকার হিসেবে উল্লেখ করে সরকারের অধীনে নির্বাচন হবে না, পরবর্তী নির্বাচন একটি নতুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, এটা যেহেতু বলছে, তখন জনাব নাহিদ বলছেন, আমি মনে করি না যে এটা তারা মানে বিএনপি উদ্দেশ্য থেকে বলেছে, কিন্তু তাদের কথার টোনটা কিন্তু আওয়ামী লীগের সেই টোনের সাথে মিলে যাচ্ছে। আমি স্পষ্টভাবে জনাব নাহিদকে একটা কথা বলতে চাই, এই সরকারকে বিএনপি কি অবৈধ বলেছে? এই সরকারকে প্রথম দিন থেকে অবৈধ বলছে। আমি নামটা বলি, জনাব ফরহাদ মজহার স্পষ্টভাবে প্রতিদিন বলছেন, এখনো বলছেন বাংলাদেশের এই সরকার অবৈধ। এই ন্যারেটিভ ভারতে গেছে জনাব ফরহাদ মজহারের কারণে। উনি প্রথম থেকেই সেই পদত্যাগ করেছেন কিনা, এবং সংবিধানের 106 অনুযায়ী রেফারেন্স নেওয়া যথেষ্ট না, এসব বলে 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 প্রতিনিয়ত কথা বলেছেন যে এই সরকারের বৈধতা নেই, এটার জন্য একটা বিপ্লবী সরকার করতে হবে, সবকিছু স্থগিত করতে হবে। প্রথম দিন থেকে কোন টু শব্দ তারা করেছেন। এবং আমি আবারও বলছি, এই প্রকল্প জনাব ফরহাদ মজহারের, আমি ফরহাদ মজহারকে নিয়ে কথা বলবো, আমি বহুদিন বলেছি, আকারে ইঙ্গিতে বলার চেষ্টা করেছি, একজন খুবই বিখ্যাত পাবলিক ইন্টেলেকচুয়াল, আমি ওনার রিসেন্ট অবস্থান সবকিছু যোগ করে কথা বলবো। বলেছেন, বলেননি। বিএনপিকে এই সরকারকে একবারও অবৈধ বলেছে? একবারও বলেনি। বিএনপি যেটা বলেছে, আমি জাস্ট অ্যানালিস্ট হিসেবে যদি দেখি বাইরে থেকে, বিএনপি এই সরকারের নিরপেক্ষ যদি থাকে নির্বাচনের সময়, এই সরকারকে এন্ডোর্স করেছে, বৈধ বলেছে, এই সরকারকে রাখতে চায় শুধুমাত্র যারা রাজনৈতিক দল করবেন। আমি রিপিট করে যত বুঝি, ছাত্ররা যদি, যারা নাইট বলছেন উনি রাজনৈতিক দলে যোগ দিলে অবশ্যই বেরিয়ে আসবেন, ফাইন, এটা তো করবেনই, এটা আসিফ মাহমুদও বলেছেন। কিন্তু তার আগে একটু বলেই রাখি, যেন আসিফ মাহমুদ হেলিকপ্টার ভাড়া করে কম্বল বিতরণ করতে গিয়েছিলেন, মানে ওনাকে কম্বল দেওয়ার শোডাউন বা মন্ত্রীকে কম্বল দিতে হবে কেন? পলিটিক্যাল সরকারগুলো পলিটিক্সের কারণে করে, কারণ ওই কম্বল দেওয়ার সাথে তার রাজনীতি জড়িত আছে। যেন আসিফ মাহমুদকে কম্বলের এই শোডাউন করতে হয়েছিল কেন? ওনার হেলিকপ্টার চড়া নিয়ে অনেক কথা হয়েছে, ওই তর্কে যাচ্ছি না, উনি বলেছেন কম সময়ের মধ্যে উনি দিতে পারেন, কিন্তু ওনাকে কম্বল দিতে হবে কেন? গরিবের কাছে, শীতার্তদের কাছে কম্বল পৌঁছানো হলো কারণ, উদ্দেশ্য সেটা, এটা করে কেন করতে হয়?
ক্ষমতা চেয়ারের মধ্যে কোথাও একটা কিছু আছে যে অন্য সবাইকে বোকা মনে হয়। যাই হোক, যে কথাটা বলছিলাম, তারা দলে মানে তারা তাদের পদে থাকা, মানে তারা দলে যোগ না দিলেও, নির্বাচন না করলেও এই পদে থাকা তো প্রশ্ন তৈরি করতে পারে। কারণ আমাদের কাছে যথেষ্ট পরিমাণ তথ্য প্রমাণ আছে। আমি গতকালই বলেছি যে জনাব নাহিদের স্টেটাসকে নিয়ে অন্য যে সংগঠনগুলো রাজনৈতিক দল তৈরি করছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি, প্রত্যেকে তো প্রমাণ হয়ে গেল তারা ভেরি মাচ অ্যালাইন্ড। সুতরাং ওনারা যখন ক্ষমতায় থাকবেন এটা নিয়ে নিরপেক্ষতার প্রশ্ন আসতে পারে। এই কথাটাই বিএনপির পক্ষ থেকে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি তো তাই বুঝেছি। সুতরাং তারা নির্বাচন করুক না করুক, দলে যোগ দিক না দিক, নির্বাচনের আগের একটা সময় তারা দায়িত্বে থাকা, ক্ষমতায় থাকা উচিত হবে না বলে তারা মনে করছেন, আমি তাই বুঝতে পেরেছি। এবং আমার কাছেও এটা একটা ভ্যালিড দাবি বলে মনে হয়। এখন এই দাবি বিএনপি করেছে বলেই সেটা শুনতে হবে আমি তাও বলছি না। তারা তাদের অবস্থান জানাবেন, তারা তাদের আলোচনা করবেন, তো ফাইন। এবং জাস্ট ব্যাপারটা হচ্ছে জিনিসটা ঠিকঠাক মতো হয়। আমি বারবার বলার চেষ্টা করছি, আমরা কোনো পক্ষের শত্রু না। তাদের যদি সমস্যা মনে হয়, ডক্টর ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা দেশের বাইরে আছেন, তিনি আসবেন, তিনি এসে ক্যাবিনেটে এসে কিছু কথাবার্তা হয়ে সামষ্টিকভাবে তারা একটা সিদ্ধান্ত নেবেন, জানাবেন। কিন্তু না, ছাত্র উপদেষ্টা জনাব নাহিদ, আসিফ মাহমুদ কথা বলেছেন, জনাব নাহিদ কথা বলেছেন, স্ট্যাটাস শুধু না, উনি এরপর এসে বিবিসির সাথে এমন কথা বললেন, সফটলি বলেছেন, কিন্তু আওয়ামী লীগের টোন পাওয়া যাচ্ছে। এই অভিযোগটা কিন্তু আমি মনে করি আমাদের দলগুলোর পারস্পরিক সম্পর্কের মধ্যে, সরকারের সাথে দলের সম্পর্কের মধ্যে একটা সমস্যা তৈরি করতেই পারে। এই জিনিসগুলো অ্যাভয়েড করা খুবই জরুরি। তবে একটা জিনিস বলে রাখি, সেটা হলো নির্বাচন কম বেশি 1 বছরের মতো বাকি আছে। এই সময় এই জিনিসগুলো এক্সপোজড হওয়া ভালো হয়েছে। কেউ কেউ বলেন যে এটা এত তাড়াহুড়া দরকার কিছু, এগুলো আরো পরে আলাপটা হতে পারতো। আমি আবার আলাপটা আগে হওয়াটাকেই সঠিক বলে মনে করি, কারণ এগুলো নিয়ে প্রচুর চাপানুতর হবে, এগুলো নিয়ে ডিবেট হবে, ঝগড়াঝাটি হবে। মানে আমি গণতন্ত্রের ঝগড়াঝাটিকেও খুব খারাপ করে দেখি না, অ্যাভয়েড করতে পারলে সবচেয়ে ভালো। কিন্তু আমরা দীর্ঘদিন একটা স্বৈরাচারী ব্যবস্থার অধীনে ছিলাম, সুতরাং আমরা খুবই গণতান্ত্রিকভাবে আমাদের প্রবলেমগুলো ডিল করতে পারবো, সেটা না হওয়ার সম্ভাবনা যথেষ্টই আছে। সো এটাকে আমি অ্যাকসেপ্ট করছি, কিন্তু এগুলো করে আমরা কয়েক মাসের মধ্যে যাতে একটা সেটেলমেন্টে আসতে পারি, সেই সেটেলমেন্টটা সবচেয়ে ভালো হয়। কিন্তু তার আগে সবচেয়ে জরুরি দরকার আমি মনে করি দুই পক্ষ, মানে এখন বিএনপি অ্যান্ড আদার্স। কারণ বলছি আমরা অনেক ক্ষেত্রেই দেখি একই রকম মন্তব্যের জন্য রিয়াকশন হয় না। জামায়াতের নেতা তাহের যখন বলছেন সংস্কারের নামে নির্বাচন পেছানো নিয়ে চেষ্টা হলে বা নির্বাচন নিয়ে কোনো গড়িমসি হলে সেটা খুবই খারাপ কিছু হবে, সেটা কোনো সমর্থন করবে না, জামাতের বিরুদ্ধে কিন্তু আলাপ হয় নাই। জনাব ডক্টর শফিক, উনি যখন একই রকম মন্তব্য করেছেন, মহাসচিবের মধ্যে ছাত্ররা যদি দল তৈরি করে নিরপেক্ষতা হারাবেন, তখন কোনো সমস্যা হয়নি। অবৈধ অসাংবিধানিক সরকার, অবৈধ সরকার রিপিটেডলি বলেছেন জনাব ফরহাদ মোছার, একটা ট্রু শব্দ তার বিরুদ্ধে নেই। বরং তার যে আর্গুমেন্ট, সেটা আমরা বেশ কিছু ছাত্র উপদেষ্টাকে বলতে শুনে যে আমরা বিপ্লবী সরকার। বিএনপি আওয়ামী লীগ চমৎকার সম্পর্ক, কোনো দ্বন্দ্ব নেই। বিএনপি নেতারা এই আসল ঘটনা ফাঁস করে দিল। এটা জনগণকে জানতে দিতে হবে, প্রচার করতে হবে, ছড়িয়ে দিতে হবে। বিএনপির কেন্দ্রীয় নেতা, ধনী ব্যবসায়িক নেতা, টাকার কুমির আব্দুল ওয়াদুদ মিন্টু, এরা বলছেন, আরো অনেকে বলছেন যে আওয়ামী লীগ বিএনপির সাথে কোনো দ্বন্দ্ব নেই। আসলে কি দ্বন্দ্ব নেই? কিন্তু আমাদের সাথে তো দ্বন্দ্ব আছে। আওয়ামী লীগ বিএনপির মধ্যে সুসম্পর্ক, কিন্তু আমাদের সাথে, জনগণের সাথে, ছাত্রদের সাথে, জামাতের সাথে সুসম্পর্ক নেই, থাকতে পারে না। দ্বন্দ্ব আছে, থাকবে। ফেসিবাদের সাথে কোন সুসম্পর্ক থাকতে পারে না। দর্শক, একটা খবর, আওয়ামী লীগের সঙ্গে দ্বন্দ্ব নেই, যারা অন্যায় করেছে তাদের বিচার চাই, একথা বলছি বিএনপি। দ্বন্দ্ব নেই মানে কি? সুসম্পর্ক, এই তো ভালো সম্পর্ক। এখানে আমরা যেটা বলতে চাই, যারা অন্যায় করেছে তাদের বিচার চাই। প্রত্যেকটা আওয়ামী লীগ কোনো না কোনো ভাবে অপরাধী। অতএব আওয়ামী লীগ ভালো, শুধু অন্যায় করেছে তারা খারাপ। দেখেন বিএনপির নীতিটা কোথায় নেমেছে। জামাত ভালো না, কারণ জামাতের পূর্বপুরুষরা একসময় নাকি বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। পূর্বপুরুষরা, বর্তমান জামাতের কেউ কিন্তু নাই। শিবিরের যে ছেলেটার বয়স 21 বছর, সে ভালো না, কারণ তার 3-4 পুরুষ আগের পুরুষ, সে বাংলাদেশে 71 স্বাধীনতার রাজনৈতিক বিরোধিতা করেছিল। এই কারণে তারা ভালো না। আর আওয়ামী লীগের সাথে কোনো দ্বন্দ্ব নাই। আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, ভোট চুরি করেছে, রাতের ভোট, ভোটারবিহীন দামি নির্বাচন সব করেছে, দেশপ্রেমীদের হত্যা করেছে, গুম, খুন, ক্রসফায়ার, গণহত্যা সব করেছে।
তারপরে তাদের সঙ্গে দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব হচ্ছে যারা সুনির্দিষ্টভাবে অপরাধের সাথে জড়িত। না, আমরা এর সাথে একমত নই। এটা বিএনপির আকীদা, এটা বিএনপির ব্যবসায়িক আকীদা। কারণ যারা এই কথা বলছেন তাদের ব্যবসা বাণিজ্য গত 15 বছর ঠিকই চলছিল। তাদের আত্মীয় স্বজন আওয়ামী লীগের বড় বড় উপদেষ্টা শেখ হাসিনার মন্ত্রীর মর্যাদায়। কিন্তু আমরা মনে করি 18 সালের রাতের নির্বাচনে আওয়ামী লীগের প্রত্যেকটা প্রাণী, ঠিক হাসিনা যে হাসিনা হয়ে উঠেছিল, এই জন্য আওয়ামী লীগের প্রত্যেকটা প্রাণী দায়ী। অতএব আওয়ামী লীগের সাথে আমাদের সুসম্পর্ক নেই, হতে পারে না। আওয়ামী লীগের সাথে দ্বন্দ্ব আছে, থাকবে। তবে হ্যাঁ, বিচারের পরে তারা তওবা করলে তখন তাদের সাথে রিকনসিলিয়েশনের বিষয়টা ভাব। কিন্তু আওয়ামী লীগ আমাদের প্রতিপক্ষ, জাতির প্রতিপক্ষ, জনগণের প্রতিপক্ষ। আওয়ামী লীগের প্রত্যেকটা সদস্য অপরাধী, কারণ তারা হাসিনাকে সমর্থন করত। হাসিনাকে তারা সমর্থন করেই হাসিনা বানিয়েছে, স্বৈরাচার বানিয়ে। তারা সমর্থন না করলে হাসিনা হয়ে উঠতে পারতো না। হাসিনা এমনি এমনি তো হাসিনা হয়নি, আকাশ থেকে পড়ে কি হাসিনা হয়েছে ঈসা আলাইহিস সালামের মতো, মানে অটো নবী হয়ে গেছে? না, এই আওয়ামী লীগের প্রত্যেকটা প্রাণী মিলে বিন্দু বিন্দু করে সিন্ধু তৈরি করে হাসিনাকে বানিয়েছে। আওয়ামী লীগের সাথে দ্বন্দ্ব নাই, এটা আপনাদের দালালির কথা, এটা জনগণের কথা নয়। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট শোচনীয়ভাবে ক্ষমতা হারানো আওয়ামী লীগের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই বলে জানিয়েছেন বিএনপি ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আব্দুল ওয়াদুদ মিন্টু। আব্দুল ওয়াদুদ মিন্টুর ব্যয় হচ্ছে সরকারের, আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনার মন্ত্রী মর্যাদায় উপদেষ্টা ছিল। অতএব সে ব্যয়ের সাথে তার দ্বন্দ্ব থাকতে পারে না। আর ব্যয় কল্যাণেই তো তার ব্যবসা বাণিজ্য ঠিকই ছিল, কিছু হয়নি, কোনো সমস্যা। তাকে গ্রেপ্তারও করতে পারেনি। আব্দুল ওয়াদুদ মিন্টুকে সব খুঁজেছে নাটক, কিন্তু আসলে তাকে পায়নি। এই সুবিধাভোগীরা আগামী দিনে এমপি মন্ত্রী হবে বিএনপির। অতএব জনগণকে সিদ্ধান্ত নিতে হবে তারা কাদেরকে ভোট দেবে। তবে দলটির ক্ষমতায় থাকাকালীন যারা হত্যা, খুন, গুম ও নির্যাতনের সঙ্গে জড়িত ছিলেন তাদের শাস্তি দাবি করেছেন তিনি। আমরা এতটা হালকা আওয়ামী লীগকে করতে পারি না। হ্যাঁ, অবশ্যই হত্যা, খুন, গুম এগুলোর সাথে যারা জড়িত ছিল তাদের শাস্তি তো চাই। একই সাথে পলিটিক্যালি আওয়ামী লীগ আমাদের শত্রু, আওয়ামী লীগের সাথে আমাদের দ্বন্দ্ব আছে। আপনাদের সাথে দ্বন্দ্ব নেই, কারণ আপনারা তাদের দালালি করেছে। তবে যারা অন্যায় করেনি তাদের বিরুদ্ধে বিএনপি কোনো অভিযোগ নেই বলে জানান তিনি। এটা বিএনপি অফিসিয়াল বক্তব্য। তাহলে আওয়ামী লীগ বিএনপি মিলে গেছে। আচ্ছা, সুনির্দিষ্টভাবে গণহত্যা বা গুম খুনের অভিযোগ 1% আওয়ামী লীগের বিরুদ্ধে হবে না। 10,000-এ একজন পাবেন যার বিরুদ্ধে অভিযোগ। কারণ প্রত্যেক 10,000 আওয়ামী লীগের মধ্যে 9,999 জন বিএনপির বন্ধু, এটাই প্রমাণিত হলো। কিন্তু আমাদের বন্ধু না ভাই, আমাদের শত্রু, মনে রাখবেন জনতা। পিরোজপুরে যে কথা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার প্রসঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতা বলেন, আওয়ামী লীগ যদি নির্বাচন করে তবে একটি প্রতিদ্বন্দ্বী দল হিসেবে নির্বাচন করবে, কিন্তু আমরা আওয়ামী লীগকে নির্বাচন করতে দিব না। আপনারা চান আওয়ামী লীগকে, কেন আমরা জানি। কারণ আপনাদের দরকার, আপনাদের রাজনীতি টিকিয়ে রাখতে হলে আওয়ামী লীগকে দরকার। কারণ রাজনীতিতে খারাপ প্রতিপক্ষ দরকার নিজের চাইতে। তাহলে আপনারা কি বলবেন জনগণের কাছে? আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে, তাদেরকে নির্বাচন করতে দিব কি? নির্বাচনে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে আমরা দিব না। তবে আওয়ামী লীগ সরকার থাকাকালীন অনেক অন্যায় করেছে, তারা অন্যায়ের সঙ্গে জড়িত, আমরা তাদের বিচার চাই। মানে আওয়ামী লীগকে নির্বাচনে চায়। অতএব দর্শক, আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে বিএনপি আওয়ামী লীগ সম্পর্ক কেমন। জামাত ইসলাম দ্য মেটিকুলাস প্ল্যানার। আওয়ামী লীগ সরকার পতনের পর যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পরিচয় বের হতে শুরু করলো, তখন দেখা গেল যে অধিকাংশ সমন্বয়কে জামাতের সমর্থক, আবার অনেকে জামাতের কর্মী। এর বাহিরে অনেকে আছেন প্রো ছাত্রলীগের কর্মী, বাট অন্তরে জামাত ইসলামকে তারা ধারণ করেন, এমনটাই এখন মনে হচ্ছে। আবার আমাদের এই ছাত্ররা এই সরকার পতনের পর আওয়ামী লীগকে তো বিদায়ী করছে, বিএনপিকে নিয়ে প্রতিনিয়ত সমালোচনা হচ্ছে, জাতীয় পার্টি আউট অফ গ্যালারি, অন্য বাকি দলগুলো নিয়ে কম বেশি সমালোচনা করছে। কিন্তু একটা দল নিয়ে খুব বেশি সমালোচনা আমরা দেখছি না, যে মানে এই দলটাকে নিয়ে কোনো মন্তব্য আমি জানি না যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্ররা করছে কিনা। আর সেখান থেকে অনেকের কাছে মনে হয় যে সম্ভবত দে আর এ টিম। জামাত ইসলাম নিয়ে ছাত্ররা কোন রকম বক্তব্য দেয় না। তো কেউ কেউ বলে যে ভাই তারা তো কোনো কর্মই করে না, সব তো ভালো কাজ করে, সমালোচনা কোথায় করবে? জামাত তো এককভাবে রাষ্ট্র পরিচালনা করে নাই, তারা সুন্দর সুন্দর কথা বলে। অতীত দু একজন মন্ত্রী ছিল,
তো তাদের তো কোনো দুর্নীতির ফিরিস্তি বের হয় নাই, তাহলে করবে কি? তো আবার কেউ বলছে কেন ৭১ যে ভূমিকা ছিল সেটা নিয়েও তো ছাত্রদের দেখি বলা হয় না। তো অনেকে বলেন যে ভাই তারা তো ২৪-এর চেতনাকে ধারণ করে ৭১টা বলে, কিন্তু ওইটা নিয়ে তাদের ভূমিকার হিসাবটা আলাদা, মানে নানান বক্তব্য আছে। তো আমাদের আলোচনাটা এখানে না, আমাদের আলোচনা হচ্ছে যে ছাত্ররা যখন বিএনপির সাথে বাদানুবাদে জড়িত, এক ধরনের অসহায়ত্ব এতিম অবস্থায় তারা ফিল করতেছে কোথাও না কোথাও। তো সেই অবস্থাতে ছাত্রদেরকে কভার করতে বিএনপির বিপরীতে জামাত আমার কাছে মনে হচ্ছে, বা যারা বিজ্ঞজন আছেন, যারা আলোচনা সমালোচনা করেন, তারা ভাবছেন যে জামাতের আজকের এই বক্তব্যটা এটা ছাত্রদেরকে কভার করার জন্য টেকনিক্যালি বিএনপিকেই আপনার এই কথাগুলো জামাতের একদম সেন্ট্রাল লিডিং পর্যায় থেকে বলা হয়েছে। তো কি বলা হয়েছে? টপ একজন নেতা হিসেবে পরিচিত তিনি বলছেন গত ২-৩ দিন ধরে ছাত্রদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে একটি চক্র। তো ভাসুরের নাম কেউই মুখে আনে না, বাট আমরা বুঝতে পারছি। বলছে সেসব ষড়যন্ত্র মোকাবিলা করতে আমাদেরকে সজাগ থাকতে হবে। তো কাদেরকে? জামাতের নেতা কর্মীদেরকে। জনগণ তো আর এখন নির্দিষ্ট কোনো অডিয়েন্স না, যারা যেই জনসভায় বক্তব্য দেন তারা তাদেরকে উদ্দেশ্যে করা কথা বলেন আর তাদের অনুসারে এটাকে ফলো করে। তো তিনি বলছেন যে দুর্নীতি এবং ফ্যাসিবাদ মুক্ত বসবাসযোগ্য যে বাংলাদেশ চেয়েছিল ছাত্ররা, সেই ছাত্রদের সঙ্গে এখন তর্কে জড়াচ্ছেন তারা। নতুন করে আরো এক আমি মনে করি এটা খোঁচাই দেওয়া হলো বিএনপিকে। আপনার কুমিল্লার মনোহরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে আপনার জামাত ইসলামের কর্মী সম্মেলনে আমাদের এই নেতা তিনি বলছেন যে ভারতের দিকে মাথা ঝুঁকিয়ে ক্ষমতায় আসার কারো কোনো প্রচেষ্টাকে মেনে নেবে না বাংলাদেশের জনগণ। ভারত বাংলাদেশের স্বাধীনতা প্রতিষ্ঠিত হোক কখনো সহ্য করেনি। এখন বিএনপি বলছে ভাই এই সরকার পরিবর্তনের পরে ভারতের মিডিয়াতে প্রকাশ হয়েছিল আপনারা নাকি ওইদিকে হাত বাড়াইছিলেন, ভারত প্রত্যাখ্যান করছে। জামাত বলে না, এগুলা গুজব, আমরা এগুলা করি নাই। তিনি আবার বলছেন যে ছাত্ররা বলছেন যে দিল্লির প্রতি আস্থা রেখে ক্ষমতার মসনদে যাওয়ার চিন্তা করলে ভুল হবে একটা দলের। তো তিনিও আবার একই কথা বলছেন। সো ওনাদের এরকম ছাত্র প্লাস জামাতের মাশাআল্লাহ যে যৌথ কথাবার্তা আমরা দেখি, সেগুলো দেখা জনগণ অথবা বিভিন্ন সময় মানুষের মধ্যে একটা প্রশ্ন জায়গা ওঠে যে জামাতের টিম ABC হচ্ছে বর্তমান সরকার, এই নাগরিক কমিটি, এই বৈষম্য বিরোধী প্রশাসনের খুবই বড় বড় জায়গায় জামাত তাদের অবস্থান ধরে রেখেছে। আবার এই আওয়ামী লীগ সরকার পতনের পর যেই মানে আমাদের যে বৈঠকটা হয়েছিল সেখানেও নাকি জামাত ইসলামের নেতাকেই প্রথম ফোন দেওয়া হয়েছিল। তো এখানে নানান গসিপ আছে, আসলে এগুলো তাদের ইন্টারনাল ইস্যু। আচ্ছা, তো তিনি বলছেন যে আপনার নির্বাচনের পূর্বে জরুরি সংস্কার, এটা নিয়ে তো বিএনপি এবং ছাত্রদের মধ্যে এই মুহূর্তে তুমুল বাকযুদ্ধ চলছে। তবে সংস্কারের নামে নির্বাচন নিয়ে কালক্ষেপণ জনগণ মেনে নেবে না, এটা হচ্ছে জাস্ট কথার জন্য বলা, এরকম অনেকে মনে করছেন। তো তিনি বলছেন যে আপনার স্বাধীন সার্বভৌম প্রশ্নে এক কাতারে এসে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তো এখানে আমাদের জামাতের যারা বিভিন্ন নেতারা আছেন তাদের অবস্থান নিয়ে অনেকের মধ্যে একটু ধোঁয়াশা আছে। কখনো মনে হয় তারা ইউনূস সরকারের বিরুদ্ধে, আবার কখনো মনে হয় সরকারের পক্ষে, আবার কখনো মনে হয় যে সরকারের সমালোচনাকারী, আবার কখনো মনে হয় যে সরকারকে তোষামতকারী, মানে নানান অবস্থান আসলে থাকে। তবে এগুলো হচ্ছে দিন শেষে পলিটিক্যাল বক্তব্য। মাঝে মাঝে কোইন্সিডেন্সলি লাইন এ এর সাথে লাইন বি এসে মিলা যায়। তবে কেউ কেউ বলছেন ভাই এটাই মেটিকুলাস প্ল্যান, এটাই প্ল্যান বি। কারণ আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যদি এইবার জামাত যাইতে না পারে, তাহলে আগামী দিনে আর কখনোই জামাতের জন্য রাষ্ট্র ক্ষমতায় যাওয়া আর সোজা হবে না। কারণ এইবারই জামাতের জন্য একদম খুল্লা একটা চান্স আছে পুরো বাংলাদেশ জুড়ে তাদের যে ইসলামিক সমমনা দলগুলো আছে তাদেরকে একত্রিত করার চেষ্টা, অমুসলিমদের প্রতি তাদের উদার দৃষ্টিভঙ্গিরও প্রকাশ পেয়েছে, নারীদের প্রতিও তাদের উদার দৃষ্টি। আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা মতামত কমেন্টে জানাবেন। কারা পরবর্তীতে অর্থাৎ ডক্টর ইউনূস যে রাষ্ট্র চালাচ্ছেন সেটাকে আপনারা কতটুকু সমর্থন করেন, এটা নিয়ে আপনারা মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। শেখ হাসিনা ও জয়ের ডলার পাচারের অভিযোগ অনেকটাই সত্য বলছেন দুদক চেয়ারম্যান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে $300 মিলিয়ন পাচারের অভিযোগ অনেকটাই সত্য, একথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশনের দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। বলেছেন তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
রোববার 22 সেপ্টেম্বর বিকেলে প্রথম গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান এসব কথা বলেন। সাংবাদিকদের সাথে মতবিনিময়ে দুদক চেয়ারম্যান বলেন, এ সময় দুদকের বিরুদ্ধে নানান অভিযোগ যৌক্তিক জানিয়ে প্রভাব মুক্তভাবে স্বচ্ছ তদন্ত করার প্রতিশ্রুতি দেন দুদক চেয়ারম্যান। টানা 15 বছর ক্ষমতাকে কুক্ষিগত করে দেশকে দুর্নীতির এক স্বর্গরাজ্য গড়ে তুলেছিলেন আওয়ামী লীগ সরকার। দলের প্রভাব কাটিয়ে বিভিন্ন প্রকল্প ভাগিয়ে নিয়ে দুর্নীতি আর টাকা পাচারের প্রতিযোগিতায় নেমেছিল আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী থেকে শুরু করে হাইকমান্ড পর্যন্ত। গণ অভ্যুত্থানে সাবেক শেখ হাসিনার পতনের পর তাদের দুর্নীতির ফিরিস্তি বের হচ্ছে প্রতিদিনই। তাদের দুর্নীতির এই মহাযজ্ঞে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ও পিছিয়ে নেই। দেশ থেকে $300 মিলিয়ন যুক্তরাষ্ট্রে পাচার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করেছে দুদক। সবাই সাংবাদিকদের এই সংস্থার নানান অনিয়ম সংস্থাকে কুক্ষিগত করা ও কর্মকর্তাদের দুর্নীতির বিষয়টি সামনে এনে নতুন কমিশনের অবস্থান জানতে চাইলে কমিশনাররা বলেন, কারো ভয়ভীতি দুদকের তদন্ত প্রভাবিত করতে পারবে না বলে জানান কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অব হাফিজ আহমেদ ফরিদু, কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর। দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।